আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা বায়োকেমিস্ট্রি পড়ব ইনশাল্লাহ। সেকেন্ড কার্ডের আইটেম নাম্বার 1, বায়োকেমিস্ট্রির কার্ড নাম্বার 2 এর আইটেম নাম্বার 1। বিভিন্ন মেডিকেল কলেজের আইটেম কার্ডে বিভিন্ন নাম থাকতে পারে, বাট এই কার্ডের এই আইটেমে যেই টপিকগুলো পড়তে হবে সেটা হলো বেসিক্যালি নিউট্রিশন, নিউট্রিয়েন্টস, ডায়েট, ফুড, ব্যালেন্সড ডায়েট, তারপর আরও আছে যেটা হলো ডায়েটারি রেফারেন্স ইনটেক, তারপর ব্যাজাল মেটাবলিক রেট। এই জিনিসগুলো আমরা আমাদের এই কার্ডে পড়ি। তো আজকের ভিডিওটা অনেকটা একটা রিভিশন ক্লাসের মতন। আমি আমার নোট নিয়ে সামনে বসেছি, আপনারা আপনাদের নোটগুলো নিয়ে সামনে বসেন। আমি এই যে নোটগুলো পড়ছি এটা সম্পূর্ণটা ABC অফ বায়োকেমিস্ট্রি 10th এডিশন রিভাইজড বাই প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক, এই বইটা থেকে সিনপসিস করা। সব কিছু পড়তে হবে না। চ্যাপ্টার 19 থেকে চ্যাপ্টার 19-এর কভার পেজটা দেখাই দিচ্ছি। নিউট্রিশন অ্যান্ড ভিটামিন, এই চ্যাপ্টার থেকে কিছু কিছু জিনিস আমাদের টিচাররা আমাদেরকে দাগিয়ে দিয়েছিলেন, সেই জায়গাটুকু সিনপসিস করে আমি আলাদা করে নোট করে এখন আপনাদের সামনে আমি এগুলো উপস্থাপন করব। চলেন শুরু করি। তো প্রথমেই দেখতে হবে আমাদের নিউট্রিয়েন্টস। এটার ডেফিনেশনটা আমাদেরকে পড়তে হবে। নিউট্রিয়েন্ট ইজ আ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অফ ফুড necessary to sustain growth and normal functions of the body. Nutrient is a chemical constituent of food necessary to sustain growth and normal function of the body. তারপর নিউট্রিয়েন্টসের টাইপস পড়তে হবে। আমি এটাকে ক্লাসিফিকেশন এর হেডিংয়ের আন্ডারে রেখেছি। সো নিউট্রিয়েন্টসের প্রাইমারিলি দুটো টাইপস। এটা হলো ডেইলি রিকোয়ারমেন্ট মানে বেসড অন ডেইলি রিকোয়ারমেন্ট, প্রত্যেক দিনের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর আরেকটা টাইপ হলো ডিসপেন্সিবিলিটি অর নিউট্রিশনাল টাইপ বেসড। ডিসপেন্সিবিলিটি হলো এটা আমার ইসেনশিয়াল নন এসেনশিয়াল কিনা বা এটা কি নন এসেনশিয়াল, এটা উপর বেস করে। তো ডেইলি রিকোয়ারমেন্ট বেসড এর দুইটা ভাগ আছে আবার। এটা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস। আর ডিসপেন্সিবিলিটি তো বললামই, ইসেনশিয়াল আর নন এসেনশিয়ালে এই দুটোকে ভাগ করা হয়েছে। এরপর আসি মাইক্রোনিউট্রিয়েন্টস, তারপর ইসেনশিয়াল নন এসেনশিয়াল, এই জিনিসগুলার আমাদের ডেফিনেশন আর এক্সাম্পল পড়তে হবে, ঠিক আছে? সো ম্যাক্রোনিউট্রিয়েন্টস হইল মেজর নিউট্রিয়েন্টস যেগুলো। These are the nutrients that the body needs in relatively large amounts every day, several grams per day. এইগুলা নিউট্রিয়েন্টসগুলো আমাদের several grams per day লাগবে। এক্সাম্পল হলো কার্বোহাইড্রেটস, প্রোটিনস, ফ্যাটস আর ম্যাক্রোমলিকিউলস। হ্যাঁ, মাইক্রোনিউট্রিয়েন্টস কী তাহলে? মাইক্রোনিউট্রিয়েন্টস হইল মাইনর নিউট্রিয়েন্টস। দিজ আর দ্য নিউট্রিয়েন্টস দ্যাট দ্য বডি নিডস ইন রিলেটিভলি স্মল অ্যামাউন্টস এভরিডে। তো বোঝাই যাচ্ছে মাইক্রোগ্রাম অথবা মিলিগ্রাম পার ডে। ইউনিটগুলো মনে রাখতে হবে। ম্যাক্রোনিউট্রিয়েন্টসের জন্য সেভারাল গ্রামস, আর এখানে মাইক্রোনিউট্রিয়েন্টসের জন্য মাইক্রোগ্রাম অর মিলিগ্রাম পার ডে, ঠিক আছে? তো মাইক্রোনিউট্রিয়েন্টসের এক্সাম্পল হলো ভিটামিনস, মাইক্রো মিনারেলস এক্সেট্রা, এটাই। তারপর আসি ইসেনশিয়াল নিউট্রিয়েন্টস, এটার ডেফিনেশনটা কী? দ্য নিউট্রিয়েন্টস উইচ আর নট synthesized within the body but are required for normal body functions and therefore must be supplied with diet. Nutrients which are not supplied within the body but are required for normal body function and therefore must be supplied with diet. এটা ইসেনশিয়াল নিউট্রিয়েন্টের ডেফিনেশন। এক্সাম্পল কী? আমাদের যে ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো আছে, ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডগুলো আছে, ভিটামিনস আছে, মিনারেলস আছে, ডায়েটারি ফাইবার্স আছে, এইগুলো হলো আমাদের ইসেনশিয়াল নিউট্রিয়েন্টসের এক্সাম্পল। নন ইসেনশিয়াল নিউট্রিয়েন্টসের এক্সাম্পল কি? আমাদের নন ইসেনশিয়াল নিউট্রিয়েন্টসের এক্সাম্পল হলো, ডেফিনেশনটা আগে বলি। দ্য নিউট্রিয়েন্টস উইচ দ্য বডি ক্যান সিনথেসাইজ অ্যান্ড আর রিকোয়ার্ড ফর নর্মাল বডি ফাংশনস বাট দেয়ার প্রেজেন্স ইন ডায়েট ইজ নট ইসেনশিয়াল। নিউট্রিয়েন্টস উইচ দ্য বডি ক্যান সিনথেসাইজ অ্যান্ড আর রিকোয়ার্ড ফর নর্মাল বডি ফাংশন বাট দেয়ার প্রেজেন্স ইন ডায়েট ইজ নট ইসেনশিয়াল। এগুলোকে আমরা নন ইসেনশিয়াল নিউট্রিয়েন্টস বলতেছি। এগুলোর এক্সাম্পল কি?
এক্সাম্পল হইল নন এসেনশিয়াল যে অ্যামাইনো অ্যাসিডসগুলো আছে আর নন এসেনশিয়াল যেই ফ্যাটি অ্যাসিডগুলো আছে সেগুলো হইল নন এসেনশিয়াল নিউট্রিয়েন্টসের এক্সাম্পল। গেল নিউট্রিয়েন্টস এর কাহিনী। এবার আসি ফুডের ডেফিনেশন এবং আমার টাইপ পড়তে হবে। ওকে, ফুডের ডেফিনেশনটা কি? ফুড ইজ ingestible substance composed of nutrients that satisfy hunger and can be utilized in our body to support growth and maintenance. Food is ingestible, খাওয়ার মতন, মানে গেলার মতন সাবস্টেন্স composed of nutrients that satisfy hunger এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, and can be utilized in our body in to support growth and maintenance. গ্রোথ আর বডি মেনটেন্যান্সের জন্য আমাদের ফুড দরকার, এটাই। আচ্ছা, ফুডের টাইপ কি কি? ফার্স্ট অফ অল এনার্জি ইল্ডিং অর ক্যালোরিজেনিক ফুডস, হ্যাঁ, যেই ফুডগুলো আমাদেরকে এনার্জি দেয়। আরেকটা টাইপ হইল বডি বিল্ডিং ফুড, আরেকটা হইল প্রোটেক্টিভ ফুড। সো এনার্জি ইল্ডিং অর ক্যালোরিজেনিক ফুড, ক্যালোরিজেনিক শব্দটা মনে রাখবেন। ক্যালোরিজেনিক ফুডের এক্সাম্পল কি? কার্বোহাইড্রেটস আর ফ্যাটস। কার্বোহাইড্রেট কী করে? ইনস্ট্যান্টলি আমাদেরকে এনার্জি প্রোভাইড করে, আর ফ্যাট কী করে? আমাদেরকে স্টোরেজ ফর্ম অফ এনার্জি দেয়। ওকে, আর বডি বিল্ডিং ফুড, এটা তো বোঝাই যাচ্ছে, প্রোটিন, বেসিক জিনিস। প্রোটেক্টিভ ফুড হইল ভিটামিনস অ্যান্ড মিনারেলস, আমাদের বডির মেটাবলিজম বলতেছি, ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য, আমাদের যেন ডিজিজ না হয় এই জন্য আমাদের ভিটামিনস অ্যান্ড মিনারেলসের প্রয়োজন আছে। ঠিক আছে, এরপর আসি এনার্জি কন্টেন্ট অফ ফুড। হ্যাঁ, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, এনার্জি কন্টেন্ট অফ ফুড। হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে। কার্বোহাইড্রেটসের এনার্জি কন্টেন্ট কি? 4.0 কিলো ক্যালোরিজ পার কেজি। প্রত্যেক কেজিতে 4 কিলো ক্যালোরি করে কার্বোহাইড্রেট পাওয়া যায়। প্রোটিনসের কি? প্রোটিনসের এনার্জি কন্টেন্ট হইল সেম অ্যাজ কার্বোহাইড্রেট, 4 কিলো ক্যালোরিজ পার গ্রাম, নট কেজি, পার গ্রাম। এখানে ইউনিটগুলো খেয়াল করতে হবে, পার গ্রাম। আর ফ্যাটের এনার্জি কন্টেন্ট হইল 9.0 কিলো ক্যালোরিজ পার গ্রাম, ওকে, পার গ্রাম। আমি একটু এটা শিওর হওয়ার জন্য চেক করে নিই। জিনিস ছিল এনার্জি কন্টেন্ট অফ ফুড। ঠিক আছে, কার্বোহাইড্রেটসেরটাও আসলে গ্রামেই হবে। আমি এখানে কেজি কেন লিখছি আল্লাহ জানে, এটাও গ্রামেই হবে। এই যে আপনারা হয়তো বুঝতে পারতেছেন, দেখতে পারতেছেন, গেল। সো এনার্জি কন্টেন্ট অফ ফুড, কার্বোহাইড্রেটের জন্য 4.0 কিলো ক্যালোরিজ পার গ্রাম, প্রোটিনসের জন্য 4.0 কিলো ক্যালোরিজ পার গ্রাম, আর ফ্যাটের জন্য 9.0 কিলো ক্যালোরিজ পার গ্রাম। ওকে, এখানে কিছু এক্সট্রা ইনফরমেশান আপনাদেরকে ভাইবা বা এমসিকিউ বা এসবি এর জন্য ধরতে পারে। সেটা হলো এনার্জি ইকুইভ্যালেন্ট অফ অ্যালকোহল। হ্যাঁ, অ্যালকোহল এনার্জি ইকুইভ্যালেন্ট অফ অ্যালকোহলটা হলো 7 কিলো ক্যালোরিজ পার গ্রাম, 7 কিলো ক্যালোরিজ পার গ্রাম। আর ভিটামিনস অ্যান্ড ডায়েটারি ফাইবার্স আর নন ক্যালোরিজেনিক ফুড, দে ডোন্ট গিভ এনার্জি। আচ্ছা, বেসিক্যালি যেটা বলতেছে যে ডায়েটারি ফাইবার্স যেটা, এটা কার্বোহাইড্রেট দিয়েই বানানো, কিন্তু এইটা যেহেতু আমাদের বডির মধ্যে ডাইজেস্টেড হয় না, আমাদের বডির মধ্যে কোনো কাজে লাগে না, সেই জন্য এটা এনার্জি ইল্ডিং ফুড না। ভিটামিনসও সেম, ভিটামিনস আমাদেরকে প্রোটেক্টিভ ফাংশন দেয়, কিন্তু ওটা এনার্জি গিভিং কোনো ফুড না। ডায়েটারি ফাইবারটাও আমাদেরকে এই যে পেরিস্টালসিস মুভমেন্টটা যেন আমাদের ভালো হয়, এই জন্য আমাদের ডায়েটারি ফাইবারটা দরকার, আদারওয়াইজ এটা আমাদেরকে এনার্জি দেয় না। ওকে, আচ্ছা, ফুড ফর্টিফিকেশন জিনিসটা আমাদের পড়তে হবে। এটা কী জিনিস? ফুড ফর্টিফিকেশনের ডেফিনেশন আমাদেরকে জানতে হবে। ইট ইজ দি অ্যাডিশন অফ স্পেসিফিক নিউট্রিয়েন্টস টু আ ন্যাচারাল ফুড টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ন্যাচারাল ফুড ফর এ ডেফিনিট population. Okay, it is the addition of specific nutrients to a natural food, মানে ন্যাচারাল একটা ফুডকে, যেমন ধরেন গাছ থেকে পাড়া একটা আপেল,
এই আপেলটার মধ্যে আমি কিছু একটা ইনজেক্ট করতেছি এই আপেলের পুষ্টিগুণটাকে বাড়ায় দেওয়ার জন্য, এটাকেই বেসিক্যালি বলে ফুড ফর্টিফিকেশন। আবার ডেফিনেশনটা পড়ি যেন আপনাদের ভালো মনে থাকে। ইট ইজ দি অ্যাডিশন অফ স্পেসিফিক নিউট্রিয়েন্টস to a natural food to improve the quality of natural food for a definitive population okay আচ্ছা এক্সাম্পল কি ফুড ফর্টিফিকেশনের? ফর এক্সাম্পল আমরা দুধের মধ্যে ভিটামিন এ আর ভিটামিন ডি এক্সট্রা করে মিলাই দেই, মানে কমার্শিয়ালি প্রডিউসড যে মিল্কগুলো আছে এটার মধ্যে ভিটামিন এ আর ভিটামিন ডি মিলানো থাকে পপুলেশনের মধ্যে ভিটামিন এ আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কমানোর জন্য। তারপর কমন সল্টকে আমরা ফর্টিফাই করি আয়োডিন দিয়ে, এটা কমন ইনফরমেশন, এটা মেডিকেল কলেজে আসার আগেই আমাদের জানার কথা অলরেডি, হয়তো আমরা জানতাম বা ব্যাক অফ দ্য মাইন্ড ছিল, ভুলে গেছি, বাট এটাই আর কি। সো মিল্ক ফর্টিফিকেশনের জন্য ভিটামিন এ আর ভিটামিন ডি লাগে আমাদের, আর কমন সল্ট ফর্টিফিকেশনের জন্য আমরা আয়োডিন ইউজ করি। ওকে, এরপর আসেন খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এনার্জি সোর্স অফ হিউম্যান বিইংস। ঠিক আছে, আমরা যে খাবারগুলো খাই, হ্যাঁ আমরা যে খাবারগুলো খাই প্রত্যেকটাই কোনো না কোনোভাবে আমাদেরকে এনার্জি দিচ্ছে, কোনোটা কম কোনোটা বেশি। এখন কোনটা কম কোনটা বেশি আমাদেরকে এটা একটা পার্সেন্টেজ পড়তে হয়। কার্বোহাইড্রেটস আমাদেরকে 60% এনার্জি দেয়, ফ্যাটস আমাদের বডিতে 30% এনার্জি দেয়, প্রোটিনস আমাদের বডিতে 10% এনার্জি দেয়। এটার রেগুলার ভ্যালুটা আপনারা পড়বেন, যদি আপনারা ভালো পারেন। আবার যদি আপনাদের টিচাররা আপনাদেরকে আটকানোর চেষ্টা করে তখন বলবে যে এটা রেঞ্জ বলো আমাকে, তখন আপনারা বলবেন ফর কার্বোহাইড্রেটস 55 to 75% এনার্জি মানুষের মধ্যে কার্বোহাইড্রেটস দেয়, অ্যাভারেজ 60। ফ্যাটসের জন্য 15 to 30% এনার্জি, অ্যাভারেজ 30। আর প্রোটিনসের জন্য 10 to 15% এনার্জি, অ্যাভারেজ 10। ঠিক আছে, এখানে আসলে মানে রেগুলার ভ্যালুটা আসলে অ্যাভারেজ না, বাট ওই আর কি অ্যাভারেজ বলার জন্য আপনারা এই ভ্যালুগুলি ইউজ করবেন, 60, 30, 10। আর রেঞ্জ বলার জন্য 50 to 70 ফর কার্বোহাইড্রেট, 15 to 30 ফর ফ্যাট, আর 10 to 15 ফর প্রোটিন, সেটা বলে দেবেন। ওকে, ডান। আচ্ছা, এখানে একটা এক্সট্রা নোট আছে, কার্বোহাইড্রেটস আর মোর ইন কার্বোহাইড্রেটস এর পার্সেন্টেজ মোর ইন এশিয়ান অ্যান্ড ইন পিপল অফ দ্য থার্ড ওয়ার্ল্ড। এখন দেখেন তৃতীয় বিশ্বের যেই মানুষজন যাদেরকে বলা হয় মানে গরিব দেশের মানুষ, হ্যাঁ এই দেশের মানুষগুলো কার্বোহাইড্রেট বেশি খায়, কারণ প্রোটিন, ফ্যাট, বাটার, তারপর অয়েল, এই জিনিসগুলো অ্যাফোর্ড করা মানুষের জন্য অতটা সুযোগ নেই, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ওরকম নাই। এই জন্য কার্বোহাইড্রেটটাই ওই সকল মানুষদের জন্য, মানে ধরেন আমাদের দেশের মানুষের জন্য কার্বোহাইড্রেটটা সবচেয়ে বেশি এনার্জি প্রডিউস করে। ঠিক আছে, ওকে। এরপর আসি আমরা ডায়েটে ডেফিনেশন পড়তে হবে। ডেফিনেশনটা কি? ডায়েট ইজ এ কম্বিনেশন অফ ডিফারেন্ট ফুডস প্রিপেয়ার্ড টু প্রোভাইড দ্য ফুল রেঞ্জ অফ নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস। ইট শুড কন্টেইন অল দ্য প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড। ডেফিনেশনটা লেখার সময় এই লাইনটা অবশ্যই লিখতে হবে, ইট শুড কন্টেইন অল দ্য প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড। ঠিক আছে, আবার পড়ি ডেফিনেশনটা, ডায়েট ইজ এ কম্বিনেশন অফ ডিফারেন্ট ফুডস প্রিপেয়ার্ড টু প্রোভাইড ফুল রেঞ্জ অফ নিউট্রিশনাল রিকোয়ারমেন্টসের ফুল রেঞ্জটা আমাদেরকে জন্য আমরা দিতে পারি, এই জন্য আমাদের ডিফারেন্ট ভ্যারাইটি অফ ফুডস দরকার, যেটা দিয়ে আমরা ডায়েট ফর্ম করি। ঠিক আছে, আচ্ছা এখন ইট শুড কন্টেইন অল দ্য প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড। এখন প্রক্সিমেট প্রিন্সিপালস তো বলতেছি, প্রক্সিমেট প্রিন্সিপালসগুলো আসলে কি এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসেন পড়ি। আচ্ছা, আমি যেই সিকোয়েন্সে প্রক্সিমেট প্রিন্সিপালসগুলো বলতেছি এই সিকোয়েন্সেই আপনাদেরকে বাই এই জিনিসগুলো বলতে হবে, রিটেনে এই জিনিসগুলো লিখতে হবে। আচ্ছা আসেন পড়ি। প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড আর কার্বোহাইড্রেটস, প্রোটিনস, ফ্যাটস, ভিটামিনস, minerals, water, dietary fibers. Carbohydrates, proteins, fats, vitamins, minerals, water, dietary fibers. Carbohydrates, proteins, fats, vitamins, minerals, water, dietary fibers. ঠিক আছে, এরপর আমরা খাবারকে কুক করি কেন? এটাও একটা কোয়েশ্চেন আসে। আমরা খাবারকে কুক করি
ফুডের প্যালেটেবিলিটি ইনক্রিজ করার জন্য, মানে ফুডটা যেন খাওয়ার যোগ্য হয়। আমরা আমাদের দেশে, বিভিন্ন দেশে আছে র ফিশ খেয়ে ফেলে। জাপানে হলো ফিশটাকে একটু স্টিম করে বা একটু সুভি করে, তারপর ওরা সুশিতে দিয়ে মাছটা খেয়ে নেয়, অথবা কাঁচাই খেয়ে নেয় সয়া সস দিয়ে দিয়ে আমরা সেটা খেতে পারবো না অবভিয়াসলি। আমাদের মধ্যে অনেকেই খেতে ঘৃণা করবে বা খেতে পারবো না। আমরা আমরা কুকড জিনিসপাতি খাই। তো ফুডের প্যালেটেবিলিটি মানে টেস্টটা, মানে ইনজেস্টিবিলিটিটা আমাদের ইনক্রিজ করার জন্য আমরা ফুডকে কুক করি। এটা নাম্বার 1 রিজন। নাম্বার 2 রিজন হলো ডিনেচার্স প্রোটিন অ্যান্ড ইনক্রিজেস ডাইজেস্টিবিলিটি অফ ফুড। আচ্ছা, প্রোটিন চ্যাপ্টারটা আপনারা যখন পড়ছেন, হ্যাঁ, আপনারা যখন প্রোটিন চ্যাপ্টারটা পড়ছেন তখন আপনারা নিশ্চয়ই দেখছেন যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি স্ট্রাকচারস আছে, হ্যাঁ। এই স্ট্রাকচারগুলো যদি কোয়াটারনারিতে যদি থাকতো তাহলে আমাদের বডিতে প্রোটিন ভাঙার জন্য অনেক সময় লাগতো, তাই না? এখন আমরা যে প্রোটিনটাকে কুক করতেছি, হ্যাঁ, আমাদের কোয়াটারনারি স্ট্রাকচার ভাঙতেছে, টার্সিয়ারি স্ট্রাকচার ভাঙতেছে, সেকেন্ডারি স্ট্রাকচার ভাঙতেছে, শুধু প্রাইমারি স্ট্রাকচারটা রয়ে যাচ্ছে। তাহলে কি হবে? আমাদের বডির খালি প্রাইমারি স্ট্রাকচারটা ভাঙার জন্য এনার্জি খরচ করতে হবে। ওকে, সো ডিনেচার্স দ্য প্রোটিন অ্যান্ড ইনক্রিজেস দি ডাইজেস্টিবিলিটি অফ ফুড। প্রোটিনটাকে আমরা ইজিলি ডাইজেস্ট করতে পারতেছি। আচ্ছা, ফুডটা কুক করার পিছনে আরও একটা খুবই ইম্পর্টেন্ট রিজন, ব্যাকটেরিয়া। ফুডের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে, কোনো জার্মস থেকে থাকে, আমরা এগুলোকে কুকিংয়ের মাধ্যমে মেরে ফেলতে পারবো। লস অফ সাম ভিটামিনস, ফর এক্সাম্পল ভিটামিন সি। আচ্ছা, আপনারা কমন নলেজ, এটা এইচএসসি, ও লেভেলস, এ লেভেলস, এসএসসি নলেজ, ভিটামিন সিকে যখন আমরা হিট দেই, লেবুর শরবতকে বা লেবুর হইল রসকে যখন আমরা হিট দেই, ওটার ভিটামিন সিগুলো চলে যায়, ওটা এমনি টক হয়ে থাকে, ওটার মধ্যে কোনো ভিটামিন সি থাকবে না আর। ঠিক আছে, তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ অফ কুকিং ফুড। হ্যাঁ, প্রথম 3টা বললাম অ্যাডভান্টেজ, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ অফ কুকিং ফুড। এই জন্য আলাদা করে, এক্সট্রা করে আমাদেরকে ভাতের সাথে বা আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলোর সাথে লেবু দিয়ে খেতে হবে, যেন আমাদের ভিটামিন সি ডেফিসিয়েন্সি না হয়। এরপর আসি ব্যালেন্সড ডায়েট কী জিনিস। ডায়েট তো পড়লাম, ব্যালেন্সড ডায়েটটা এখন কী জিনিস, এটা ডেফিনেশন আমাদেরকে পড়তে হবে। ইট ইজ দ্য ডায়েট প্রিপেয়ার্ড বাই ইনকর্পোরেটিং অল দ্য প্রক্সিমেট প্রিন্সিপালস, বেসিক কম্পোনেন্টস অফ ফুড, ইনক্লুডিং essential nutrients in a proportion which is necessary to meet the body requirement of a definite individual with respect to age, sex, occupation and lifestyle. অনেক বড় ডেফিনেশন, একটু পার্ট বাই পার্ট বুঝে বুঝে আমরা পড়ি। ইট ইজ দ্য ডায়েট প্রিপেয়ার্ড বাই ইনকর্পোরেটিং অল দ্য প্রক্সিমেট প্রিন্সিপালস, বেসিক কম্পোনেন্টস অফ ফুড। আচ্ছা, সবগুলা আমরা যে প্রক্সিমেট প্রিন্সিপালস পড়লাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার, ডায়েটারি ফাইবার, এই সবগুলা প্রক্সিমেট প্রিন্সিপালস ইনক্লুড করে যেই ডায়েটটা বানানো হয়, ইসেনশিয়াল যেই কম্পোনেন্টগুলো ইউজ করি আমরা এই ফুডটা বানানোর জন্য, এই ডায়েটটা বানানোর জন্য, ইন আ প্রপোর্শন, এমন একটা প্রপোর্শনে, এমন একটা অ্যামাউন্টে, উইচ ইজ নেসেসারি টু মিট দ্য রিকোয়ারমেন্টস অফ এ ডেফিনিটিভ ইন্ডিভিজুয়াল। এমন একটা প্রপোর্শনে আমরা এই ফুডগুলা ডায়েটের মধ্যে ইনক্লুড করব যেটা ওই ইন্ডিভিজুয়ালের যতটুকু রিকোয়ারমেন্ট আছে ওইটুকুই ওকে দিবে, এর বেশিও দিবে না, এর কমও দিবে না, ওকে ডেফিসিয়েন্সিও করবে না, ওকে মানে এক্সট্রাও দিয়ে দিবে না, এরকম একটা। meet the body's requirement of a definite individual with respect to age, sex, occupation and lifestyle. এক একটা ইন্ডিভিজুয়ালের এক একটা এজ, মেল আর ফিমেল সেক্স আছে, তারপর অকুপেশনটা আলাদা, লাইফস্টাইল মানে সে ফিজিক্যালি অ্যাক্টিভ কিনা, সে ঘরে বসে থাকে কিনা, এগুলো সব কিছু কনসিডার করে আমরা ব্যালেন্সড ডায়েট ফর্ম করি। আবার ডেফিনেশনটা পড়ি, ভালো মতন শোনেন। It is the diet prepared by incorporating all the proximate principles, basic components. Proximate principles are basic components of food, including essential nutrients in a proportion which is necessary to meet the body's requirement of a definite individual with respect to age, sex, occupation and lifestyle.
ডান। আচ্ছা, হোয়াট ফ্যাক্টরস ডু উই কনসিডার ওয়েন প্রিপেয়ারিং ব্যালেন্সড ডায়েট? আমরা ব্যালেন্সড ডায়েট প্রিপেয়ার করার সময় কী কী ফ্যাক্টর কনসিডার করি? কয়েকটা ফ্যাক্টরের নাম আমি অলরেডি ডেফিনেশনে দেওয়া হয়ে গেছে, তারপরও আবার আমরা পড়ি। ফ্যাক্টরসগুলো হলো এজ, সেক্স আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে আমাদের এখানে জবের নেচার, আমরা কি জব করতেছি, আমরা কি হার্ড ওয়ার্কার, আমরা কি মডারেট ওয়ার্কার, নাকি আমরা মাইল্ড ওয়ার্কার, আমরা কি টেবিলে বসে কাজ করতেছি, আমরা কি হেঁটে হেঁটে কাজ করতেছি, নাকি আমরা ফ্যাক্টরিতে হার্ড ওয়ার্ক করতেছি, এগুলো দেখা হয়। অ্যাভেলেবিলিটি অফ ফুড, হ্যাঁ, আমাদের আশেপাশে ফুড অ্যাভেলেবল আছে কি না। সোশ্যাল অ্যান্ড কালচারাল হ্যাবিটস, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। জাপানে যেই জিনিসটা খায়, যেটা এক্সাম্পল বললাম সুশি, ওরা সুশি খায়, আমরা সেটা অনেকেই খেতে পারবো না। অবশ্য নিউ জেনারেশনের অনেকজন, আমি নিজেই নিউ জেনারেশনের একজন মানুষ, বাট আমি ফ্রাইড সুশি ছাড়া খেতে পারি না, আমার রুচিতে আসে না। তো এটাই হলো বিষয়, যে সোশ্যাল আর কালচারাল হ্যাবিটটা আমাদেরকে দেখতে হবে ডায়েটটা প্রিপেয়ার করার সময়। আরও কিছু ফ্যাক্টরস আছে। ইকোনমিক স্ট্যাটাস, এখন ধরেন একটা মানুষ, গরিব মানুষ, তার প্রোটিন ডেফিসিয়েন্সি হয়েছে, আপনি তাকে প্রত্যেক দিন মাছ মাংস খাইতে বলতে পারবেন না, কারণ তার তো টাকা নেই। তো এখন আপনাকে কি বলতে হবে? গরিবের মাংস, যেটা ডাল, বেশি বেশি করে ডাল জাতীয় জিনিস আপনাদেরকে খেতে বলতে হবে। এটা হলো ইকোনমিক স্ট্যাটাস গেল। নিউট্রিশনাল স্ট্যাটাস, তার ফিজিওলজিক্যাল কন্ডিশন কিছু আছে কি না, সে কি সে সিক হইলে তার ডিজিজটা কি, এই ডিজিজে কিসের ডেফিসিয়েন্সি হতে পারে, এই ডেফিসিয়েন্সিটা রিমুভ করার জন্য কী টাইপের ফুড তাদেরকে দেওয়া দরকার, এটা ডিটারমাইন করতে হবে। স্পেশালি প্রেগনেন্সির সময় একটা মা যখন প্রেগনেন্ট থাকে, তখন তার বডিতে বিভিন্ন ধরনের ফুডের রিকোয়ারমেন্ট হয়। সে যে ফুডগুলো খেতে পছন্দও করতো না এক সময়, সেই ফুডগুলোও তার খেতে ইচ্ছা করে। কেন? বাচ্চাটা ফুডগুলো ইউজ করে ফেলছে, এই জন্য তার বেশি খিদা লাগছে, তার বিভিন্ন নিউট্রিশনের প্রয়োজন হচ্ছে। এই জন্য প্রেগনেন্সি একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর নিউট্রিশনাল স্ট্যাটাস ডিটারমাইন করার সময়। তারপর ল্যাকটেশন, ব্রেস্ট ফিডিং মাদার, যারা ব্রেস্ট ফিডিং মাদারদের অনেক এনার্জি খরচ হয়, ব্রেস্ট মিল্ক প্রোডাকশনের সময় অনেক এনার্জি খরচ হয়, এটা খাওয়ানোর সময় মায়েদের অনেক কষ্ট হয়। তখন এই জিনিসগুলো আমাদের কনসিডার করে তাদেরকে ব্যালেন্স ডায়েট, তাদের জন্য পার্টিকুলারলি ব্যালেন্স ডায়েট প্রিপেয়ার করতে হবে। আর ইনক্লুশন অফ ফাইবার, সেটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের বডির গাটের মধ্যে পেরিস্টালসিস মুভমেন্টটা যেন ঠিক মতন হয়, আমরা যেন ঠিক মতন ডেফিকেট করতে পারি, ঠিক মতন যেন আমরা ইনজেস্ট করতে পারি। বেসিক্যালি রাফেজটা, মানে ফুডের যেই রাফেজটা, ফুডের সব কিছু স্মুথ হইলে তো আমাদের গাটের মধ্যে দিয়ে এটা পাস করতো না, ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে ঠিক মতন পাস করতো না। এই জন্য রাফেজটা প্রডিউস করার জন্য আমাদের ফাইবার্স দরকার। তো আমি আরেকবার সবগুলো ফ্যাক্টরস একটু বলে দিই ছোটো করে। এজ, সেক্স, ফিজিক্যাল অ্যাক্টিভিটি or job nature, that's number 1. Number 2, availability of food. Number 3, social and cultural habits. Number 4, economic status. Number 5, nutritional status, for example pregnancy, lactation, etc. আর number 6 হলো inclusion of fibers. Okay, এবার আসি ক্যালকুলেশন অফ এনার্জি নিডস। ওকে, ক্যালকুলেশন অফ এনার্জি, এটা হলো স্টেপস অফ প্ল্যানিং এ ব্যালেন্স ডায়েট। আমরা যখন ব্যালেন্স ডায়েট প্ল্যান করতেছি, কী কী স্টেপ আমাদেরকে কনসিডার করতে হবে? আমাদেরকে প্রথমে ক্যালকুলেট করতে হবে ওই ইন্ডিভিজুয়ালটার এনার্জি নিড কতটুকু। তারপর আমাদেরকে ডিটারমাইন করতে হবে ফুড সোর্সেসগুলা, হ্যাঁ, কী কী সোর্সে আমরা ফুড দিব এবং ওগুলার পার্সেন্টেজ কতটুকু হবে ডায়েটের মধ্যে, টোটাল ডায়েটের মধ্যে ওই পার্টিকুলার ফুডগুলোর পার্সেন্টেজ কত হবে। তারপর সিলেকশন অফ ফুড অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেলেবিলিটি অ্যান্ড ইকোনমিক স্ট্যাটাস, এটা তো অলরেডি বললাম ফ্যাক্টরের মধ্যেই চলে আসছে। ইনক্লুশন অফ ফাইবার্স অ্যান্ড অ্যাডেকুয়েট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ঠিক আছে, এটা রাফেজ প্রডিউস করার জন্য। এখন দেখেন, প্রথম দুইটা পয়েন্ট একটু ইম্পর্টেন্ট, একটু ইনডেপথ পড়তে হবে। হ্যাঁ, ক্যালকুলেশন অফ এনার্জি নিড, যেটা আলাদা করে পরে আর আবার পড়বো সামনে, কিন্তু এখন বেসিকটা বোঝার জন্য আমাদেরকে দুটো জিনিস জানতে হবে, অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট আর রেকমেন্ডেড রিকোয়ারমেন্ট। হ্যাঁ, অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টটা হলো বিএমআর, মানে বেজাল মেটাবলিক রেট প্লাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই দুইটার যোগফল, অ্যাডিশন হলো অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট। ওকে, অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট গেল।
আর রেকমেন্ডেড রিকোয়ারমেন্টটা হলো অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট যেটা আছে আমরা যেটা বের করলাম সেটা প্লাস 10% অফ দি অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট, এটা হলো এসডিএ ফর্ম করে। 10% অফ অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট হলো এসডিএ ফর্ম করে। এসডিএ কি জিনিস? এসডিএ হলো, আমি আপনাদেরকে বলি, এসডিএ হলো স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। ওকে, স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অফ ফুড, এটা দুইটা মিলাই এই যে এসডিএ আর অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট মিলাই আমাদের রেকমেন্ডেড রিকোয়ারমেন্ট আসে। ঠিক আছে, এই দুইটা জিনিস আমাদেরকে ক্যালকুলেট করে ডিটারমাইন করতে হবে ব্যালেন্স ডায়েটের আসলে কতটুকু ক্যালোরি প্রয়োজন ওই ইন্ডিভিজুয়ালটার। তারপর ফুড সোর্সটা আমাদেরকে একটু দেখতে হবে। অলরেডি বলেছি যে একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেট থাকবে 60%, ফ্যাটস থাকবে 30%, প্রোটিনস থাকবে 10%। এখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষের জন্য এই পার্সেন্টেজটার একটা রেঞ্জ আছে। হ্যাঁ, কার্বোহাইড্রেট হতে হবে 70 to 80% কার্বোহাইড্রেট। ওকে, ফ্যাট হতে হবে 10 থেকে 15%, প্রোটিন হতে হবে 10 থেকে 12%। কেন এই জিনিসটা? কারণ দেখেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষজন হলো বেশিরভাগই আমরা অ্যাফোর্ড করতে পারি না, আমরা ফ্যাট আর প্রোটিন জাতীয় খাবারগুলো অ্যাফোর্ড করতে পারি না। এই জন্য বলতেছি কার্বোহাইড্রেটটা আমাদের ফুডের মধ্যে বেশি থাকে। ওকে, এটা বেসড অন ইকোনমিক স্ট্যাটাস। ঠিক আছে, এটা অলরেডি আগেও বলছি, এখন আবার বললাম আর কি। আচ্ছা, এরপর আসি ব্যালেন্সড ডায়েট ফর অ্যাডাল্টস অন মাইল্ড টু মডারেট অ্যাক্টিভিটি। এটা পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। বলতে পারে গিভ দ্য কম্পোনেন্টস অফ ব্যালেন্সড ডায়েট ফর এ মেডিকেল স্টুডেন্ট। মেডিকেল স্টুডেন্ট কি? মেডিকেল স্টুডেন্টদের অ্যাক্টিভিটি তো মাইল্ড, আমরা ঘরে বসে বসে পড়াশোনা করি। আপনারা যদি অন্যভাবে যদি কনসিডার করেন, আমাদের ব্রেন ওয়ার্ক অনেক হয়, সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে আমরা মডারেট অ্যাক্টিভিটির মধ্যে আসি, কিন্তু আসলে আমরা মাইল্ড অ্যাক্টিভিটির মধ্যেই আসি। তো মডারেটটা মাথার মধ্যে থেকে ঝেড়ে ফেলে দেন। যদি বলে গিভ কম্পোনেন্ট অফ ব্যালেন্সড ডায়েট ফর এ মেডিকেল স্টুডেন্ট যদি বলে, তখন আমরা এই জিনিসগুলো লিখব। ঠিক আছে, সিরিয়ালস খেতে হবে আমাদের 500 গ্রামস, পালসেস খেতে হবে 70 গ্রামস, ভেজিটেবলস 200 গ্রামস, ফ্রুটস 30 গ্রামস, মিল্ক 100 গ্রাম, ফ্যাট 40 গ্রাম, মিট অথবা ফিশ এটা 30 গ্রাম, এগস খেতে হবে 30 গ্রাম, আর সুগার খেতে হবে 40 গ্রাম। যদিও এই জিনিসটা কেউ কোনো দিন মেনে চলবে না, আমরা মেডিকেল স্টুডেন্ট হয়েও এটা মেনে চলবো না, কারণ আমাদের অনেক সময় হোস্টেলে আমাদেরকে যা খাইতে দেওয়া হয় আমরা তাই খাই। ব্রেক টাইমে আধা ঘন্টার মধ্যে যতটুকু খাওয়া যায় আমরা বাইরে গিয়ে একটা সিঙ্গারা নিয়ে আসি, বা ক্যান্টিনে গিয়ে একটা সিঙ্গারা নিয়ে এসে ওটাই খেয়ে ক্লাস করি সারাদিন। আর কফি তো আসেই, মাশাল্লাহ, কফি তো কথাই নেই, আমাদের মাসে হলো 2-3 বোতল করে কফি লাগে। তো এটাই আর কি, আমাদের জন্য দেওয়া আছে ঠিকই, কিন্তু আমরা ফলো করতে পারবো না। আচ্ছা, এটা গেল ব্যালেন্সড ডায়েট ফর অ্যাডাল্টস অন এ মাইল্ড মডারেট অ্যাক্টিভিটি। এটা আরেকটা বার বলে দিচ্ছি, সিরিয়ালস খেতে হবে 500 গ্রাম, পালসেস খেতে হবে 70 গ্রাম, ভেজিটেবলস খেতে হবে 200 গ্রাম, ফ্রুট খেতে হবে 30 গ্রাম, মিল্ক খেতে হবে 100 গ্রাম, ফ্যাট খেতে হবে 40 গ্রাম, মিট অর ফিশ খেতে হবে 30 গ্রাম, এগ খেতে হবে 30 গ্রাম, সুগার খেতে হবে 40 গ্রাম। আমার ফোনের সময় শেষ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরে কথা বলছি।